পড়ে শোনাচ্ছিলাম H.G. ওয়েলসের একটি বিখ্যাত বৈজ্ঞানিক কল্পকাহিনী দ্য আইল্যান্ড অফ ডক্টর মোরো। আজ এই উপন্যাসটি চতুর্থ পর্ব। আইন শিক্ষক। হঠাৎ হাতে কিসের একটা ঠান্ডা ঠান্ডা ছোঁয়া লাগতেই আমি ভীষণ চমকে উঠে দেখি আমার একেবারে কাছাকাছি একটা হালকা লালচে রঙের প্রাণী, দেখতে অনেকটাই সদ্য ছাল ছাড়ানো শিশুর মতো। প্রাণীটা ঠিক স্লথের মতোই বিশ্রী চেহারা, তেমনি চাপা কপাল আর ঢিলেঢালা অঙ্গভঙ্গি। আলো পরিবর্তনের প্রথম ধাক্কাটা কেটে যাবার পর চতুর্দিকের পরিবেশ ক্রমশ আরও স্পষ্টভাবে দেখতে পেলাম। দেখলাম স্লথের মতো আকৃতির ছোট্ট প্রাণীটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে লক্ষ্য করছে। আমার পথপ্রদর্শকটি উধাও। দুধারে জমাট বাঁধা লাভার উঁচু দেয়ালের মাঝখানে এ জায়গাটা একটা খাদের মতো সরু গলিপথ। পথের দুধারে পাহাড়ের গায়ে হেলে পড়া রাশি রাশি বুনো আগাছা আর ঝোপ জঙ্গল এখানে সেখানে অজস্র দুর্ভেদ্য অন্ধকার গুহা গড়ে তুলেছে। আঁকাবাঁকা এই গলিপথটার বিস্তার বড়জোর 3 গজ। রাশিকৃত পচে ওঠা ফলের ছিবড়ে আর অন্যান্য আবর্জনা মিলে জায়গাটাকে এমন দুর্গন্ধময় করে তুলেছে। হঠাৎ আমার সঙ্গী সেই বন মানুষটি যেন কোত্থেকে সবচাইতে কাছের গুহাটার মুখের কাছে এসে হাজির হয়ে আমাকে হাতছানি দিয়ে ডাকল। স্লথের মতো চেহারার সেই ছোট্ট গোলাপি প্রাণীটা তখনও চোখ পিটপিট করে আমার দিকে তাকিয়ে রয়েছে। এমন সময় বিশাল দানবের মতো একটা ছায়ামূর্তি হেলতে দুলতে এগিয়ে এসে আমার পথ জুড়ে দাঁড়ালো। আমি দ্বিধাগ্রস্ত হয়ে উঠলাম। একবার মনে হলো যেদিক দিয়ে এখানে এসে ঢুকেছি সেদিকেই ছুটে পালাই। তারপর স্থির করলাম এ অভিযানের শেষটা আমাকে দেখতেই হবে। তাই আমার পেরেক তোলা লাঠিটাকে চেপে ধরে সেই দুর্গন্ধময় গলিপথ দিয়ে ঘুড়ি মেরে আমার পথপ্রদর্শকটির দিকে এগিয়ে চললাম। জায়গাটা অর্ধবৃত্তাকার, ঠিক যেন মৌচাকের আধখানা। ভেতরের দেয়ালের কাছে নানা ধরনের স্তূপাকার ফলমূল আর নারকেল, মেঝেতে লাভা আর কাঠের তৈরি কয়েকটা পাত্র আর একটা টুল। কোথাও আগুন নেই। আমি ভেতরে গিয়ে ঢুকতেই কুটিরের সবচাইতে অন্ধকার কোণে জমাট বাঁধা অন্ধকারের মতো বসে থাকা একটা ছায়ামূর্তি গর্জন করে উঠল, এই! আমার সঙ্গী বানর মানুষটা প্রবেশপথের আলো আধারে দাঁড়িয়ে এক টুকরো নারকেল আমার দিকে বাড়িয়ে দিল। ভয়ে আমার সর্বাঙ্গ তখন কাঁপছে, প্রায় অসহ্য হয়ে উঠেছে গুহার অপরিসর পরিবেশ। তবু উবু হয়ে বসে যথাসম্ভব শান্ত নির্বিকার ভঙ্গিতে আমি নারকেলটা চিবোতে লাগলাম। ছোট্ট গোলাপি স্লথটা তখন কুটিরের প্রবেশপথের কাছে দাঁড়িয়ে রয়েছে, আর কদর্য মুখের কি একটা প্রাণী যেন ঘাড় ফিরিয়ে জুলজুলে দৃষ্টিতে লক্ষ্য করছে আমাকে। এই! আমার উল্টো দিক থেকে রহস্যময় ছায়ামূর্তিটা ফের বলে উঠল, ও একটা মানুষ, ও একটা মানুষ। আমার পথপ্রদর্শক আধো আধো বুলিতে বলতে লাগলো, মানুষ, মানুষ, জ্যান্ত মানুষ, আমার মতো। চুপ! অন্ধকার থেকে কণ্ঠস্বরটা ঘোঁত করে উঠল। নিবিড় নৈশব্দের মধ্যে আমি তখনও নারকেল চিবোচ্ছি। প্রাণপণ প্রচেষ্টা সত্ত্বেও অন্ধকারের মধ্যে কিছুই আলাদা করে বুঝতে পারছি না। ও একটা মানুষ? কণ্ঠস্বরটা ফের বলল। ও কি আমাদের সঙ্গে থাকতে এসেছে? যে জিনিসটা আমার কাছে অদ্ভুত বলে মনে হলো তা হচ্ছে কণ্ঠস্বরটা গম্ভীর হলেও তার মধ্যে কি যেন একটা রয়েছে, কেমন যেন একটা উঁচু শীষের মতো আভাস। তবে ইংরেজি উচ্চারণ কিন্তু আশ্চর্য সুন্দর। বানর মানুষ আমার দিকে এমন ভঙ্গিতে তাকিয়ে রয়েছে যেন আমি কিছু বলবো বলে সে আশা করছে। বুঝতে পারলাম বিরতিটা প্রশ্নবাচক, তাই বললাম, তোমাদের সঙ্গে থাকতে এসেছে। ও একটা মানুষ, ওকে আইন শিখতে হবে। ততক্ষণে আমি অন্ধকারের ভেতরে আরও অন্ধকার একটা কালো স্তূপকে আলাদা করে বুঝতে পেরেছি। দেখতে পেয়েছি কুঁজো হয়ে থাকা ছায়ামূর্তির অস্পষ্ট দেহরেখা। তারপর লক্ষ্য করলাম কুটিরের প্রবেশ পথটা আরও দুটো প্রাণীর উপস্থিতিতে আবছা হয়ে উঠেছে। আমার হাত শক্ত মুঠিতে লাঠিটাকে চেপে ধরল। অন্ধকারের ভেতর থেকে কণ্ঠস্বরটা এবারে জোরে জোরে বলল, কথাগুলো বলো। আমি ওর শেষ কথাটা খেয়াল করে শুনিনি। সে গান গাইবার মতো সুরেলা ভঙ্গিতে কথাগুলো পুনরাবৃত্তি করল।
চার পায়েতে হাঁটা নয়, তাই তো আইন। আমি তখন হতবিহ্বল হয়ে উঠেছি। বানর মানুষ বলল, কথাগুলো বলো। প্রবেশপথের কাছে দাঁড়িয়ে থাকা অন্য প্রাণীগুলো শাসানোর সুরে তার কথার প্রতিধ্বনি তুলল। বুঝলাম আমাকেও ওই অর্থহীন সূত্রগুলো পুনরাবৃত্তি করতে হবে। তারপরে যা শুরু হলো তা এক চূড়ান্ত উন্মাদ উৎসব। অন্ধকারের ভেতর থেকে কণ্ঠস্বরটা প্রার্থনা গানের ভঙ্গিতে একটা করে পংক্তি সুর করে গাইতে থাকে। আমি আর বাদবাকি সবাই তার পুনরাবৃত্তি করি। গাইতে গাইতে সকলে এধার থেকে ওধারে হেলে দুলে হাঁটুতে হাত ঠুকে তাল দেয়। আমিও ওদের দৃষ্টান্ত অনুসরণ করি। মনে হয় আমি বুঝি মরে গিয়ে অন্য এক পৃথিবীতে এসে হাজির হয়েছি। অন্ধকার কুটির, এখানে সেখানে আলোর আভা লেগে মাঝে মাঝে স্পষ্ট হয়ে উঠেছে ছায়ামূর্তিগুলোর আবছা শরীর, আর সবাই মিলে একসঙ্গে হেলে দুলে সুর করে বলে চলেছে, চার পায়েতে হাঁটা নয়, তাই তো আইন, আমরা কি মানুষ নই? জল শুষে খাওয়া নয়, তাই তো আইন, আমরা কি মানুষ নই? মাছ মাংস খাওয়া নয়, তাই তো আইন, আমরা কি মানুষ নই? গাছেতে নখ আঁচড়ানো নয়, তাই তো আইন, আমরা কি মানুষ নই? অন্য মানুষকে তাড়া নয়, তাই তো আইন, আমরা কি মানুষ নই? এইভাবে ক্রমাগত অন্যায় কার্যাবলীর বিরুদ্ধে অজস্র নিষেধাজ্ঞা আবৃত্তি করা হলো। আমার শুধু মনে হচ্ছিল, এর চাইতে পাগলামি, এমন অসম্ভব, এর চাইতে জঘন্য কাণ্ডকারখানা আর কিছু কল্পনা করা যায় না। এক ধরনের ছন্দের উদ্দীপনা আমাদের সবাইকে পেয়ে বসেছিল। আমরা ক্রমাগত আরও জোরে জোরে দুলছি আর ওই অদ্ভুত আইনগুলো আবৃত্তি করছি। বাইরে থেকে দেখে মনে হবে আমার ওপরেও ওই পশু মানুষগুলোর প্রভাব পড়েছে, কিন্তু আমার ভেতরে ভেতরে তখন হাসি আর বিরক্তির প্রচণ্ড লড়াই চলেছে। নিষেধাজ্ঞার এক বিরাট তালিকা শেষ করে আমরা এক নতুন সূত্রের গান ধরলাম। যন্ত্রণার ওই ঘর, সে যে তার, সৃষ্টির ওই হাত, সেও তার, আঘাত দেবার হাত, সে যে তার, আরাম দেবার হাত, সেও তার। এবং এইভাবে চলল আরও এক দীর্ঘ তালিকা, সবই তার সম্পর্কে। কিন্তু তিনি যে মহাজনী হন না কেন, আমার কাছে সমস্ত কিছুই বোধের অতীত এক অর্থহীন প্রলাপ। হয়তো ধরে নিতে পারতাম এটা একটা স্বপ্ন, কিন্তু এর আগে আমি কোনোদিনও স্বপ্নে প্রার্থনা গান শুনিনি। আমরা গাইলাম, বজ্রের ওই আলো, সে যে তার, গভীর লোনা সাগর, সেও তার। হঠাৎ একটা সাংঘাতিক চিন্তা আমার মাথায় এলো। মনে হলো এই মানুষগুলোকে পশু বানাবার পর মোরই ওদের স্বল্পায়িত মস্তিষ্কে এই সমস্ত ধারণাগুলোকে চাপিয়ে দিয়েছেন, ওদের কাছে নিজেকে দেবতার আসনে বসিয়েছেন। কিন্তু তবু ঝকঝকে সাদা দাঁত আর বলিষ্ঠ থাবাগুলোর সম্পর্কে প্রচণ্ড সচেতন থাকায় আমি গান থামালাম না। আমরা গাইলাম, আকাশের ওই তারা, সে যে তার। অবশেষেই গান শেষ হলো। দেখলাম বানর মানুষের মুখটা ঘামে চকচক করছে। ইতিমধ্যে আমার দৃষ্টি অন্ধকারে সম্পূর্ণ অভ্যস্ত হয়ে উঠেছে। অন্ধকার কোণের দিকে তাকিয়ে আমি সেই কণ্ঠস্বরের অধিকারীকে আরও স্পষ্টভাবে দেখতে পেলাম। দেখলাম আকারে মানুষের মতো হলেও তার সর্বাঙ্গ হালকা ধূসর রঙের রোমে ঢাকা, অনেকটাই স্কটল্যান্ডের শিকারি কুকুর স্কাই টেরিয়ারের মতো। এটা কি? এরা সমস্ত কারা? ভেবে দেখুন, আপনারা যতটা কল্পনা করতে পারেন ততটা ভয়ঙ্কর সমস্ত বিকলাঙ্গ, বিকৃত, অর্ধ উন্মাতের দল আপনাদের ঘিরে রেখেছে। তাহলে হয়তো মনুষ্যত্বের মূর্তিমান পরিহাসস্বরূপ এই প্রাণীগুলোর মাঝখানে বসে থাকা অবস্থায় আমার মানসিক পরিস্থিতি সামান্য খানিকটা আপনারা বুঝতে পারবেন। ও 5 আঙ্গুলে, 5 আঙ্গুলে, 5 আঙ্গুলে, আমার মতো, বানর মানুষ বলল। আমি নিজের হাত দুটো বাড়িয়ে দিলাম। অন্ধকার কোণের ধূসর প্রাণীটা সামনের দিকে ঝুঁকে বলল, চার পায়েতে হাঁটা নয়, তাই তো আইন, আমরা কি মানুষ নই? তারপর সে তার অদ্ভুত বিকৃত হাতটা বাড়িয়ে আমার আঙুলগুলো চেপে ধরল। দেখে মনে হলো একটা হরিণের খুরকে কেটে কুটে কোনো রকমে একটা থাবা করা হয়েছে। বিস্ময় আর যন্ত্রণায় আমি হয়তো চিৎকারই করে উঠতাম, কিন্তু প্রাণীটা তার মুখখানা সামনের দিকে এগিয়ে এনে আবার নখগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। তারপর এগিয়ে গেল প্রবেশপথের আলোর দিকে। চরম বিতৃষ্ণায় আমি লক্ষ্য করলাম ওর মুখটা মানুষের মতো নয়, কোনো জন্তুর মতোও নয়, শুধু একরাশ ধূসর রোম, আর তার মধ্যে ছায়া ছায়া 3টে উঁচু মতো জায়গা, সেখানে ওর চোখ আর মুখ। ওর নখ ছোট, বেশ ভালো,
ধূসর প্রাণীটা আমার হাতটাকে ছুঁড়ে দিল। সঙ্গে সঙ্গে আমি সহজাত প্রবৃত্তিবশেই আমার লাঠিটাকে শক্ত করে চেপে ধরলাম। ফলমূল লতাপাতা খাও, সেটাই তার ইচ্ছে, বানর মানুষ বলল। আমি আইনের বক্তা, ধূসর প্রাণীটা বলল। নতুনরা সবাই এখানে আইন শিখতে আসে, আমি অন্ধকারে বসে থাকি আর আইন বলি। ঠিক তাই, প্রবেশপথের কাছ থেকে একটা প্রাণী বলল। যারা আইন ভাঙে তারা কঠিন শাস্তি পায়, কেউ রক্ষা পায় না। সবাই চোরা দৃষ্টিতে পরস্পরের দিকে তাকালো। কেউ রক্ষা পায় না। কেউ না, কেউ না, বানর মানুষ বলতে থাকে। কেউ রক্ষা পায় না। দেখো না, আমি ছোটোখাটো একটা কাজ করে ফেলেছিলাম। খারাপ কাজ? মোটে একবার। বিড়বিড় করে কথা বলতাম, তারপর কথা বলা বন্ধ করে দিলাম। কেউ বুঝতে পারেনি, কিন্তু আমি পুড়ে গেলাম, হাতে দাগ হয়ে গেল। তিনি মহান, তিনি ভালো। কেউ রক্ষা পায় না, কোণের দিক থেকে ধূসর প্রাণীটা বলল। কেউ রক্ষা পায় না। পশু মানুষরা তির্যক দৃষ্টিতে পরস্পরের দিকে তাকায়। কারোরই অন্যায় করতে চাওয়া উচিত নয়, আইন বক্তা বলতে থাকে। তুমি কি চাইবে আমরা জানি না, কিন্তু জানব। যারা নড়ে চড়ে বেড়ায়, কেউ কেউ তাদের পিছু নিতে চায়। চোরের মতো পিছু নিয়ে সুযোগ বুঝে লাফিয়ে পড়ে তাদের কামড়াতে চায়, মেরে ফেলতে চায়, প্রাণ ভরে রক্ত শুষে খেতে চায়। এটা খারাপ। অন্য মানুষকে তারা নয়, তাই তো আইন। আমরা কি মানুষ নই? মাছ মাংস খাওয়া নয়, তাই তো আইন। আমরা কি মানুষ নই? কেউ রক্ষা পায় না। প্রবেশপথের কাছ থেকে গায়ে চাকা চাকা দাগওয়ালা একটা পশু বলে ওঠে। প্রত্যেকের পক্ষে অন্যায় করতে চাওয়াটা খারাপ। আইন রক্ষক ফের বলতে শুরু করে। কেউ কেউ দাঁত দিয়ে হাত দিয়ে গাছের মূল ছিঁড়তে চায়, কেউ কেউ মাটি শোকে। এসব অন্যায়। কেউ রক্ষা পায় না। কেউ কেউ গাছে নখ আছড়াতে যায়, কেউ কেউ মৃতের কবর ফুঁড়তে চায়, কেউ কেউ কপাল দিয়ে, পা দিয়ে বা থাবা দিয়ে লড়াই করে, কেউ হঠাৎ করে বিনা কারণে কামড়ে দেয়, আবার কেউ কেউ নোংরামও ভালোবাসে। কেউ রক্ষা পায় না, বানর মানুষ পায়ের গুলি চুলকোতে চুলকোতে বলে। কেউ রক্ষা পায় না। ছোট্ট স্লথটাও পুনরাবৃত্তি করে। শাস্তি হবেই, কঠিন শাস্তি। অতএব আইন শেখো, বলো। ফের সে সুর করে সেই অদ্ভুত আইন বলতে শুরু করলো, এবং অন্যদের সঙ্গে আমিও তেমনি হেলে দুলে সেই গান গাইতে লাগলাম। ওই আবল তাবল চিৎকার আর দুর্গন্ধে আমার তখন মাথা ঘুরছে। তবু শিগগিরই নতুন কোনো সুযোগ আসবে ভেবে আমিও বলে চললাম, চার পায়েতে হাঁটা নয়, তাই তো আইন। আমরা কি মানুষ নই? আমরা এত হুল্লোড় করছিলাম যে বাইরের কোনো গোলমালি আমার কানে আসেনি। হঠাৎ দেখি একজন, আমি যে দুজন শুয়োর মানুষকে দেখেছিলাম, সম্ভবত তাদের মধ্যেই একজন, স্লথটার মাথার ওপর দিয়ে মুখ বাড়িয়ে উত্তেজিতভাবে কি যেন বলল। সঙ্গে সঙ্গে প্রবেশ পথের কাজটা ফাঁকা হয়ে গেল। বানর মানুষটা ছুটতে ছুটতে তাদের অনুসরণ করল। তার পেছনে অন্ধকার কোণে বসে থাকা সেই প্রাণীটাও। দেখলাম প্রাণীটার বিশাল চেহারা, সর্বাঙ্গ রূপলি রোমে ঢাকা। ভেতরে তখন আমি একা। আমি প্রবেশ পথের কাছে গিয়ে পৌঁছবার আগেই দূর থেকে স্ট্যাগ হাউন্ডের চিৎকার শুনতে পেলাম। পর মুহূর্তেই আমি বাইরে বেরিয়ে এলাম। আমার হাতে কুর্সির সেই কাঠখানা। শরীরের সমস্ত পেশিগুলো উত্তেজনায় কাঁপছে থরথর করে। আমার সামনে একগাদা পশু মানুষ আমার দিকে পেছন করে দাঁড়িয়ে রয়েছে। কাঁধের আড়ালে ওদের মাথাগুলো প্রায় নজরেই আসে না। ওদের হাবভাবে চরম উত্তেজনা। অর্ধেক পশুর মতো কয়েকটা মুখ জ্বলন্ত অনুসন্ধিৎসু চোখে তাদের গুহা থেকে বাইরের দিকে তাকিয়ে রয়েছে। তাদের দৃষ্টি অনুসরণ করে গলিপথের অন্য প্রান্তের দিকে তাকিয়ে আমি গাছপালার আড়ালের ভেতর থেকেও মোড়ো এবং তার ভয়ঙ্কর পাণ্ডুর মুখখানা দেখতে পেলাম। লাফিয়ে লাফিয়ে ওঠা স্ট্যাগ হাউন্ডটাকে তিনি শেকল টেনে সামলে রেখেছেন। তার ঠিক পেছনেই মন্টগোমেরি হাতে রিভলভার। মুহূর্তের জন্য আমি আতঙ্কে স্তম্ভিত হয়ে রইলাম। পেছনে তাকিয়ে দেখি পুরো পথটা জুড়ে একটা বিশাল প্রাণী আমার দিকে এগিয়ে আসছে। প্রকাণ্ড ধূসর মুখে জল করছে তার খুদে খুদে চোখ দুটো। ডান দিকে ফিরে দেখি আমার কাছ থেকে গজ ছয়েক দূরে পাথরের দেয়ালটার একটা সংকীর্ণ ফাটল দিয়ে আলোর রেখা তির্যক ভঙ্গিতে নিচের ছায়া এসে লুটিয়ে পড়েছে। কিন্তু আমি সেদিকে পা বাড়াতেই মোড়ো চিৎকার করে উঠলেন, দাঁড়ান! তারপর বললেন, ধরো ওকে। প্রথমে একজন,
তারপর অন্যেরা আমার দিকে ঘুরে তাকালো। ওদের পশুসুলভ মনগুলো ধীরে ধীরে কাজ করে দেখে আমি খুশি হলাম। মোড়ো কী বলতে চাইছেন তা বোঝার জন্যে সামনের দানবটা ওর দিকে তাকাতেই আমি কাঁধের এক ধাক্কায় তাকে অন্য একটার ঘাড়ে ঠেলে ফেলে দিলাম। হাত ঘুরিয়ে সে আমাকে ধরতে চেষ্টা করলো, কিন্তু হাতে ছোঁয়া লাগালেও ধরতে পারল না। ছোট্ট স্লথটা আমার দিকে তেড়ে এলো। লাঠিটা দিয়ে আমি সজোরে তাকে এক ঘা বসিয়ে দিলাম। পেরেক লেগে তার মুখ অনেকটা কেটে গেল। পরক্ষণেই হেলানো চিমনির মতো সরু ফাটলটা বেয়ে আমি গিরিখাত থেকে বাইরের দিকে এগুতে লাগলাম। শুনতে পেলাম পেছনে প্রচণ্ড শোরগোল চলেছে। ধর 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 ওকে! ধূসর মুখের প্রকাণ্ড জিভটা এগিয়ে এসে আমার পেছনের পথটা জুড়ে দাঁড়ালো। সবাই ফের চিৎকার করে উঠল, যা এগিয়ে যা, ধর! ততক্ষণে আমি সংকীর্ণ উতরাইটা পেরিয়ে পশু মানুষদের গায়ের পশ্চিম দিকে সেই গন্ধকে ঢাকা জায়গাটাতে পৌঁছে গেছি। আমার ভাগ্য ভালো, কারণ ওই সংকীর্ণ তির্যক পথ বেয়ে উঠে আসতে আমার প্রথম অনুসরণকারীটির নিশ্চয়ই খুব অসুবিধে হচ্ছিল। সাদা আস্তরণে ঢাকা জায়গাটা আমি এক ছুটে পেরিয়ে গেলাম। তারপর ইতস্তত বিক্ষিপ্ত গাছপালায় ভর্তি একটা ঢালু জমি দিয়ে লম্বা লম্বা নলখাগড়ায় ভরা একটা নিচু জমিতে গিয়ে হাজির হলাম। নলখাগড়ার বন পেরিয়ে গিয়ে ঢুকলাম একটা আগাছার জঙ্গলে। এখানে পায়ের নিচে স্যাঁতস্যাঁতে কালো মাটি। আমি যখন খাগড়ার বনে গিয়ে ঢুকেছি, আমার সবচাইতে কাছের অনুসরণকারীটি তখন ওই সংকীর্ণ গিরিপথ বেয়ে বাইরে এসে পৌঁছল। কয়েক মিনিট আমি ওই আগাছার জঙ্গল দিয়েই প্রাণপণে ছুটে চললাম। কিছুক্ষণের মধ্যেই আমার পেছন আর চারদিকের বাতাস ভয়ঙ্কর শোরগোলে ভরে উঠল। শুনতে পেলাম ঢালু জমিটার কাছ থেকে আমার অনুসরণকারীদের কণ্ঠস্বর ভেসে আসছে। তারপর নলখাগড়া আর ডালপালা ভাঙার আওয়াজ। ওদের মধ্যে কয়েকটা প্রাণী উত্তেজিত হয়ে ওঠা শিকারী পশুর মতো গর্জন করছিল। বাঁ দিক থেকে ভেসে আসছিল স্ট্যাগহাউন্ডটার চিৎকার। ওই দিক থেকে আমি মোরো এবং মন্টগোমেরির চিৎকারও শুনতে পেলাম। চট করে আমি ডান দিকে বাঁক নিয়ে ছুটতে লাগলাম। ওই পরিস্থিতিতেও আমার মনে হলো মন্টগোমেরি যেন আমাকে প্রাণ নিয়ে ছুটে পালাতে বলছেন। যেখানে গিয়ে হাজির হলাম সেখানে আমার পায়ের তলায় নরম পিছল কাদা, কিন্তু আমি তখন মরিয়া হয়ে উঠেছি। কোনো ক্রমে হাঁটু অবধি কাদা ঠেলে লম্বা লম্বা বেদবনের মাঝখানে একটা আঁকাবাঁকা পথে গিয়ে উঠলাম। আমার অনুসরণকারীদের শোরগোল তখন বাঁ দিকে সরে গেছে। হঠাৎ বেড়ালের মতো আকৃতি তিনটে অদ্ভুত গোলাপি রঙের জীব লাফাতে লাফাতে আমার পায়ের কাছ দিয়ে পালিয়ে গেল। এই পথটা এঁকে বেঁকে ক্রমাগত ওপরের দিকে উঠে গেছে। তারপর সাদা আস্তরণে ঢাকা ফের খানিকটা ফাঁকা জায়গা, তারপর আবার বেদবন। পথটা আচমকা বাঁক দিয়ে একটা পাথুরে পাঁচিলের সঙ্গে সমান্তরালভাবে এগিয়ে গেছে। পাঁচিলের পাশেই একটা খাদ, কিন্তু দূর থেকে তা বোঝাই যায় না। তাই প্রাণপণে ছুটতে ছুটতে আমি মাথা গুজে সোজা সেই খাদের মধ্যে পড়ে গেলাম। পড়লাম একটা কাঁটা ঝোপের মধ্যে, বাহু আর মাথার ওপরে শরীরের ভর রেখে, আর উঠলাম রক্তাক্ত মুখ নিয়ে। একটা কানও খানিকটা কেটে গেছে কাঁটার আঘাতে। আমার চোখের সামনে ছেঁড়া ছেঁড়া অজস্র কুয়াশা। সামনের সংকীর্ণ নদীটা থেকে কুয়াশাগুলো উঠে এসে এঁকে বেঁকে ছড়িয়ে পড়ছে চতুর্দিকে। ঝলমলে দিনের আলোয় এমন ধারা কুয়াশা দেখে আমি অবাক হয়ে গেলাম, কিন্তু তখন আর ওই নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাববার অবকাশ নেই। আমি নদীর ডান ধার দিয়ে চলতে শুরু করলাম এই আশা নিয়ে যে এভাবে আমি হয়তো সমুদ্রের কাছে গিয়ে পৌঁছতে পারবো, এবং তাহলে আমার ডুবে মরার পথটা অন্তত খোলা থাকবে। এর বেশ খানিকটা পরেই আবিষ্কার করলাম খাদে পড়ার সময় পেরেক তোলা লাঠিটা আমার হাত থেকে খসে পড়ে গিয়েছিল। একটু বাদেই গিরিখাতটা সংকীর্ণ হয়ে ওঠায় আমি অসতর্কভাবে নদীতে গিয়ে নামলাম, কিন্তু প্রায় সঙ্গে সঙ্গেই আমাকে এক লাফে উঠে আসতে হলো, কারণ জলটা বেশ গরম, প্রায় ফুটন্ত। লক্ষ্য করলাম নদীর পাক খাওয়া জলের ওপর দিয়ে গন্ধকের পাতলা প্রলেপ ভেসে চলেছে, আর প্রায় সঙ্গে সঙ্গেই গুহাপথ আর দূরের অস্পষ্ট নীল দিগন্তেও একটা আশ্চর্য পরিবর্তন লক্ষ্য করলাম। দেখলাম সামনের সমুদ্রটা থেকে যেন অযুত সূর্য ঠিকরে উঠছে। আমি চোখের সামনে নিজের মৃত্যু দেখতে পেলাম, কিন্তু আমার সর্বাঙ্গ তখন গরম হয়ে উঠেছে। আমি তখন হাঁপাচ্ছি, উষ্ণ রক্ত নেমে আসছে আমার মুখ বেয়ে। মনের আনন্দে বয়ে চলেছে আমার শিরায় শিরায়।
অনুসরণকারীদের বেশ খানিকটা পেছনে ফেলে আসতে পেরেছি বলে আমার মনে তখন খানিকটা আনন্দের ছোঁয়া। তাই ডুবে মরার কথা আমার আর মনে হলো না। যে পথ ধরে এসেছি আমি আবার সেদিকেই ফিরে তাকালাম। আমি কান পেতে রইলাম, কিন্তু ডাঁশ মাছি আর কাটার বনে উড়ে বেড়ানো কিছু ছোট ছোট পতঙ্গের মৃদু গুঞ্জন ছাড়া বাতাসটা সম্পূর্ণ নিথর নিস্তব্ধ। তারপর দূর থেকে কুকুরের অস্পষ্ট ডাক ভেসে এলো, সেই সঙ্গে কিছু কিচিরমিচির আওয়াজ, চাবুকের শনন আর কিছু কণ্ঠস্বর। শব্দগুলো ক্রমশ স্পষ্ট হতে হতে আবার ক্ষীণ হয়ে নদীর ওপারে একটু একটু করে মিলিয়ে গেল। খানিকক্ষণের জন্য ছোটাছুটির পালা এখন শেষ, কিন্তু এতক্ষণে বুঝলাম পশু মানুষদের কাছে আমি কতটা সাহায্যের প্রত্যাশা করতে পারি। আলোচনা। ফের মোড় ঘুরে আমি সমুদ্রের দিকে এগুতে লাগলাম। দেখলাম উষ্ণ নদীটা ক্রমশ চওড়া হয়ে আগাছা আর বালুময় একটা নিচু জায়গায় এসে পড়েছে। সেখানে অজস্র কাঁকড়া আর অসংখ্য পাওয়ালা এক ধরনের লম্বাটে প্রাণী। আমার পায়ের শব্দে তারা চমকে চমকে উঠছিল। নোনা জলের একেবারে ধার অবধি আমি এগিয়ে গেলাম। মনে হলো এবারে আমি নিরাপদ। কোমরে দুহাত রেখে পেছনের ঘন শ্যামল বনানীর দিকে ঘুরে তাকালাম, যেখানে ওই ধুমায়িত গিরিপথটা এসে মিশেছে। আসলে তখন আমি ভীষণ উত্তেজিত, মৃত্যুর জন্যে একেবারে মরিয়া। সত্যি কথা বলতে কি, যারা কোনোদিন কোনো বিপদের মুখোমুখি হয়নি তারা আমার এই মানসিক অবস্থাটা কিছুতেই বুঝবে না। হঠাৎ মনে হলো এখনও আমার সামনে একটা সুযোগ রয়েছে। মোরো আর মন্টগোমেরি এখনও তাদের দলবল নিয়ে আমাকে খুঁজে বেড়াচ্ছেন। এই ফাঁকে আমি যদি সৈকত দিয়ে ঘুরে তাদের ওই ঘেরাও চত্বরটার কাছে গিয়ে হাজির হই, তারপর দেয়ালের গাঁথনি থেকে একটা আলগা পাথর খসিয়ে তার আঘাতে ছোট দরজার তালাটা ভেঙে যদি ভেতরে গিয়ে ঢুকতে পারি, যদি সেখানে ছুরি, পিস্তল বা লড়াই করার মতো অন্য যে কোনো একটা অস্ত্র খুঁজে বের করতে পারি, তাহলে কেমন হয়? তাহলে অন্তত আমার জীবনটার দাম উসুল করে নেবার মতো একটা সুযোগ আমি পাব। অতএব পশ্চিম দিকে ফিরে আমি জলের ধার দিয়ে এগিয়ে চললাম। অস্তগামী সূর্যের ঝলমলে আলো আমার চোখ ধাঁধিয়ে তুলল। পাশের সমুদ্রে তখন ছোট ছোট ঢেউয়ে প্রশান্ত মহাসাগরীয় জোয়ার আসতে শুরু করেছে। একটু পরেই সৈকতটা দক্ষিণমুখী হলো। সূর্য এলো আমার ডান দিকে। হঠাৎ দেখি অনেকটা দূরে সামনের ঝোপঝাড় থেকে একে একে অনেকগুলো প্রাণী বেরিয়ে আসছে। প্রথমে মোরো এবং তার স্ট্যাগহাউন্ড, তারপর মন্টগোমেরি এবং তারপর আরও দুজন। দৃশ্যটা দেখে আমি থমকে দাঁড়ালাম। আমাকে দেখে ওরা হাত পা নেড়ে এগিয়ে আসতে লাগলেন। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের এগিয়ে আসা লক্ষ্য করতে লাগলাম। আমি যাতে আগাছার জঙ্গলে গিয়ে ঢুকতে না পারি তাই পশু মানুষ দুটো সেদিকে দৌড়ে গেল। মন্টগোমেরি সোজা ছুট লাগালেন আমার দিকে। কুকুরটাকে নিয়ে একটু ধীর গতিতে মোরো আসতে লাগলেন তার পেছন পেছন। অবশেষে আমি নিষ্ক্রিয়তা থেকে জেগে উঠে সোজা সমুদ্রের দিকে এগিয়ে গেলাম। প্রথম দিকটাতে জল খুবই কম। 30 গজ যাবার আগে সমুদ্রের ঢেউ আমার কোমর অবধি পৌঁছল না। আবছা আবছা দেখতে পেলাম জোয়ারের সঙ্গে ভেসে আসা সামুদ্রিক প্রাণীগুলো আমার পায়ের কাছ থেকে সরে সরে যাচ্ছে। আরে, আপনি কি করছেন মশাই? মন্টগোমেরি চিৎকার করে উঠলেন। কোমর অবধি জলে দাঁড়িয়ে আমি ওদের দিকে ঘুরে তাকালাম। মন্টগোমেরি তখন জলের ধারে দাঁড়িয়ে হাঁপাচ্ছেন। প্রচণ্ড পরিশ্রমে ওর মুখখানা টকটকে লাল, মাথার লম্বা চুলগুলো বাতাসে এলোমেলো। নিচের ঠোঁটটা ঝুলে পড়ায় মুখের ভেতরে অসমান দাঁতগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। মনেও ইতিমধ্যে কাছে এসেছেন। তার মুখটা পাণ্ডুর এবং দৃঢ়। হাতে ধরে রাখা কুকুরটা চিৎকার করে উঠল আমার দিকে তাকিয়ে। দুজনের হাতেই ভারী চাবুক। খানিকটা দূরে দাঁড়িয়ে এদিকেই তাকিয়ে রয়েছে পশু মানুষরা। আমি কি করছি? বললাম, আমি জলে ডুবে মরতে যাচ্ছি। মন্টগোমেরি আর মোরো পরস্পরের দিকে তাকালেন। মোরো জিজ্ঞেস করলেন, কেন? কারণ আপনার হাতের যন্ত্রণা ভোগ করার চাইতে সেটা অনেক ভালো। মন্টগোমেরি বললেন, আমি এই কথাটাই আপনাকে বলেছিলাম। মোরো নিচু গলায় ওকে কি যেন বললেন। তারপর আমাকে জিজ্ঞেস করলেন, আমি আপনাকে যন্ত্রণা দেব এ কথা ভাবলেন কেন? আমি যা দেখেছি আর ওই যে ওদের দেখুন। চুপ করুন,
মোড়ো হাত তুলে বললেন, না আমি চুপ করব না। একদিন ওরা মানুষ ছিল, কিন্তু আজ ওরা কি হয়েছে? আমি অন্তত ওদের মতো হব না। সামনের দিকে ভালো করে তাকিয়ে দেখি একটু দূরেই মলিং, মানে মন্টগোমেরির সেই চাকরটা আর নৌকোর সেই সাদা পোশাক পরা অদ্ভুত প্রাণীগুলোর মধ্যে একটা প্রাণী চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। আরও খানিকটা দূরে গাছপালার ছায়ার নিচে আমি বানর মানুষকেও দেখতে পেলাম। তার পেছনে আরও কয়েকটা অস্পষ্ট ছায়া মূর্তি। এই প্রাণীগুলো কারা? ওদের দিকে দেখিয়ে ওরা যাতে আমার কথা শুনতে পায় সেই জন্যে কণ্ঠস্বর ক্রমশ চড়িয়ে আমি বলতে থাকি, একদিন ওরা মানুষ ছিল, আপনাদের মতোই মানুষ, কিন্তু ওদের মধ্যে খানিকটা পশুসুলভ বিকৃতি এনে আপনি ওই মানুষগুলোকে নিজের কৃতদাস করে তুলেছেন, কিন্তু এখনও আপনি ওদের ভয় পান। শোনো হে তোমরা। এবারে মোড়োকে দেখিয়ে আমি ওর পেছন দিককার পশু মানুষগুলোর উদ্দেশ্যে চিৎকার করে বলতে থাকি, তোমরা শোনো, তোমরা কি বুঝতে পারো না যে এই লোক দুটো এখনও তোমাদের ভয় করে চলে? তাহলে কেন তোমরা ওদের ভয় পাও? তোমরা সংখ্যায় অনেক। ঈশ্বরের দোহাই! আমাকে বাধা দিয়ে মন্টগোমেরি উঁচু গলায় বলে উঠলেন, আপনি চুপ করুন। ফ্রেন্ডি! চিৎকার করে উঠলেন মোড়ো, যেন আমার কণ্ঠস্বরকে ডুবিয়ে দেবার উদ্দেশ্যেই ওরা দুজনে একসঙ্গে এভাবে চিৎকার করে উঠলেন। ওদের পেছনে পশু মানুষগুলোর মুখ তখন নিচের দিকে নেমে এসেছে। ওরা ভাবছে, নিরালম্বের মতো ঝুলছে ওদের বিকৃত হাতগুলো, কাঁধগুলো উঁচু হয়ে উঠছে কুঁজের মতো। মনে হলো ওরা আমার কথাগুলো বোঝার চেষ্টা করছে, মনে করার চেষ্টা করছে নিজেদের অতীত মানব জীবনের কিছু কিছু কথা। আমি তখনও চিৎকার করে চলেছি। কি বলেছিলাম তা এখন আর সঠিক মনে নেই, তবে বলেছিলাম যে মোড়ো এবং মন্টগোমেরিকেও খুন করা যায়, ওদের ভয় পাবার কিছু নেই। কিন্তু এই সমস্ত চিন্তার বোঝা যা আমি পশু মানুষদের মাথায় চাপিয়ে দিয়েছিলাম তা শেষ পর্যন্ত আমার পক্ষেই মারাত্মক হয়ে উঠেছিল। দেখলাম গাঢ় রঙের পোশাক পরা সবুজ চোখো একটা পশু মানুষ এই দ্বীপে এসে পৌঁছবার দিন সন্ধ্যাবেলা আমি যাকে দেখেছিলাম গাছপালার ভেতর থেকে সে সামনের দিকে এগিয়ে এলো। আমার কথাগুলো ভালো করে শোনার মতলবে অন্যরাও অনুসরণ করলো তাকে। শেষ পর্যন্ত দম ফুরিয়ে যেতে আমি চুপ করলাম। আপনি এক মুহূর্ত আমার কথা একটু শুনুন। এবারে মোড়ো দৃঢ় কণ্ঠে বললেন, তারপর আপনার যা ইচ্ছে হয় বলবেন। কি? আমি জিজ্ঞেস করলাম। মোড়ো একটু কাশলেন, কি যেন ভাবলেন, তারপর চিৎকার করে বললেন, আমি ল্যাটিন ভাষায় বলছি ফ্রেন্ডি, সহজ ল্যাটিন, স্কুলের ছেলেদের মতো। আপনি বুঝতে চেষ্টা করুন। মানুষ থেকে পশু নয়, আমি পশুকে কেটে কুটে মানুষ তৈরি করেছি। জীব ব্যবচ্ছেদ মানুষ তৈরি করার প্রক্রিয়া। আপনি উঠে আসুন, আমি আপনাকে সব কিছু বুঝিয়ে দেব। খাসা গপ্প, আমি হাসলাম। ওরা কথা বলে, বাড়ি বানায়, রান্না করে। ওরা একদিন মানুষই ছিল। হ্যাঁ, আমি পারে উঠব বই কি। আপনি যেখানে দাঁড়িয়ে রয়েছেন তার ঠিক পেছনেই গভীর জল, অসংখ্য হাঙর। আমার পক্ষে তাই ভালো, সহজে আজ চট করেই সব কিছু শেষ হয়ে যাবে। 1 মিনিট অপেক্ষা করুন। মোড়ো পকেট থেকে কি একটা জিনিস বের করতেই সেটা সূর্যের আলোয় ঝিকিয়ে উঠল। জিনিসটা উনি নিজের পায়ের কাছে ফেলে দিয়ে বললেন, ওই রইল আমার গুলি ভরা রিভলভার। মন্টগোমেরিও তারটা এইভাবে ফেলে দেবে। এবারে যতক্ষণ অবধি আপনি নিরাপদ দূরত্ব সম্পর্কে নিশ্চিন্ত না হচ্ছেন ততক্ষণ আমরা সৈকত ধরে এগিয়ে যাব। তারপর আপনি উঠে এসে রিভলভার দুটো তুলে নেবেন। আমি উঠছি না, আপনাদের সঙ্গে একজন তৃতীয় ব্যক্তি আছে। আমি আপনাকে ঘটনাগুলো একটু ভেবে দেখতে বলছি পেনড্রিক। প্রথমত, আমি কখনোই আপনাকে এই দ্বীপে আসতে বলিনি। তারপর দেখুন, গতকাল রাতে আপনাকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল। আপনার অনিষ্ট করার ইচ্ছে থাকলে আমরা তখনই তা করতে পারতাম। এখন তো আতঙ্কের প্রথম ধাক্কাটা কেটে গেছে। এবারে আপনি একটু ভেবে দেখতে পারবেন। আচ্ছা বলুন তো, মন্টগোমেরিকে আপনি যেরকম চরিত্রের লোক বলে মনে করেছেন ও কি সত্যিই তেমন? আপনার মঙ্গলের জন্যেই আমরা আপনাকে তাড়া করেছিলাম, কারণ এই দ্বীপটা অনেক ক্ষতিকর জীবে বোঝায়। আপনি নিজেই তো ডুবে মরতে চাইছেন, তাহলে আমরা আর আপনাকে গুলি করতে চাইব কেন? আমি যখন কুটিরে ছিলাম তখন আপনারা কেন আপনার লোকজনকে আমার পেছনে লেলিয়ে দিয়েছিলেন? আমরা নিশ্চিন্ত ছিলাম আমরা আপনাকে ধরে ফেলতে পারবো, আপনাকে বিপদ থেকে বের করে আনতে পারবো। কিন্তু পরে আপনি যেদিকে গেলেন আমরা সেদিক থেকে সরে অন্যদিকে চলে গিয়েছিলাম।
তাও আপনার মঙ্গলের জন্যে। কথাটা আমি চিন্তা করে দেখলাম, ব্যাপারটা সম্ভব বলেই মনে হলো। তারপরেই ফের একটা কথা মনে হতে বললাম, কিন্তু চত্বরের মধ্যে আমি যে দেখলাম, ওটা সেই পুমাটা। দেখুন ফ্রেন্ডিক, মন্টগোমেরি বললেন, আপনি একটি নিরেট মূর্খ। এবারে জল থেকে উঠে আসুন, তারপর রিভলভার দুটো তুলে নিয়ে কথাবার্তা বলুন। আমরা এখন আপনাকে যা করতে পারি, তখন আপনার হাতে রিভলভার থাকলে তার চাইতে বেশি কিছু করতে পারবো না। স্বীকার করছি, তখন এবং সত্যি বলতে কি সর্বদাই আমি মোরোকে অবিশ্বাস করতাম, ভয় পেতাম। কিন্তু মনে হতো মন্টগোমেরিকে আমি বুঝতে পারি। তাই একটু চিন্তা করে বললাম, এগিয়ে যান। তারপর যোগ করে দিলাম, মাথার উপরে হাত তুলে যাবেন। তা পারবো না, বুঝিয়ে দেবার ভঙ্গিতে মন্টগোমেরি পশু মানুষগুলোর দিকে ঘাড় ফিরিয়ে মাথা নাড়লেন। ওটা অসম্মানজনক। তাহলে যেভাবে খুশি যান, গাছগুলো অবধি যাবেন। যত রাজ্যের বোকা বোকা কাণ্ড, মন্টগোমেরি বললেন। ওরা দুজনে মুখ ঘুরিয়ে এগিয়ে চললেন। ওদের মুখোমুখি ৬-৭টা কিম্ভূত কিমাকার প্রাণী। তারা সূর্যের আলোয় দাঁড়িয়ে রয়েছে। প্রত্যেকেরই ত্রিমাত্রিক শরীর। তারা নড়াচড়া করছে, তাদের ছায়া পড়ছে, অথচ তারা যেন অবিশ্বাস্য রকমের অপার্থিব। মন্টগোমেরি ওদের দিকে চাবুক হাঁকড়াতেই ওরা তাড়াহুড়ো করে গাছপালার আড়ালে গা ঢাকা দিল। যখন মনে হলো মন্টগোমেরি আর মোরো যথেষ্ট দূরে চলে গেছেন, তখন আমি জল থেকে উঠে এসে রিভলভার দুটো তুলে নিয়ে পরীক্ষা করে দেখলাম। পাছে এর মধ্যে সামান্যতম চালাকি লুকিয়ে থাকে, তাই নিজেকে খুশি করার উদ্দেশ্যে আমি একটা লাভার ঢিবির ওপর একটা গুলি চালাতেই ঢিবিটা গুঁড়ো গুঁড়ো হয়ে বালির বুকে ছিটকে পড়ল। তবু আমি এক মুহূর্ত দ্বিধাগ্রস্ত হয়ে রইলাম। শেষ পর্যন্ত বললাম, ঠিক আছে, ঝুঁকিটা আমি নেব। তারপর দু হাতে রিভলভার দুটো নিয়ে ওদের দিকে এগিয়ে গেলাম। তবু ভালো, মোরো নির্বিকার সুরে বললেন, এমনিতেই তো নিজের আজগুবি কল্পনার দৌলতে আপনি আমার দিনটার বেশিরভাগ সময় নষ্ট করে দিয়েছেন। কথার সুরে সূক্ষ্ম ঘৃণার ছোঁয়ায় আমাকে অপমানিত করে তুলে মোরো আর মন্টগোমেরি মুখ ঘুরিয়ে নিঃশব্দে আমার আগে আগে হাঁটতে শুরু করলেন। পশু মানুষের দলটা তখনও গাছপালার ভেতরে অবাক হয়ে দাঁড়িয়ে রয়েছে। যথাসম্ভব শান্তভাবে আমি ওদের পেরিয়ে গেলাম। একজন আমাকে অনুসরণ করতে শুরু করেছিল, কিন্তু মন্টগোমেরি চাবুকের শব্দ করতেই সে আবার পেছনে পালিয়ে গেল। বাকি সবাই নিঃশব্দে দাঁড়িয়ে রইল, লক্ষ্য করতে লাগলো আমাদের। হয়তো একদিন ওরা পশুই ছিল, কিন্তু এর আগে আমি কোনোদিনও কোনো পশুকে চিন্তা করবার চেষ্টা করতে দেখিনি। ডক্টর মোরোর ব্যাখ্যা। ফ্রেন্ডিক, এবারে আমি আপনাকে সব কিছু বুঝিয়ে বলবো। আমাদের খাওয়া দাওয়ার পালা মিটে যেতেই ডক্টর মোরো বললেন, স্বীকার করতেই হচ্ছে যে আপনার মতো কোনো একগুঁয়ে বদমেজাজি অতিথিকে আমি এর আগে কোনোদিনও আপ্যায়ন করিনি। তবে আমি সাবধান করে দিচ্ছি, আপনাকে বাধিত করার জন্য এটাই আমার শেষ প্রচেষ্টা। এরপরেও যদি আপনি আবার আত্মহত্যা করার ভয় দেখান, আমি কিন্তু আপনাকে বাঁচাতে যাব না, এমনকি ব্যক্তিগতভাবে তাতে আমার কিছু অসুবিধে হলেও না। মোরো আমার ডেক চেয়ারটাতে বসে আছেন। ওর শুভ্র কুশলী আঙুলের ফাঁকে একটা আধপোড়া চুরুট। ঝোলানো বাতিটা থেকে আলো এসে ছড়িয়ে পড়েছে ওর সাদা চুলগুলোতে। ছোট্ট জানলাটা দিয়ে উনি তাকিয়ে রয়েছেন বাইরে তারার আলোর দিকে। আমি ওর কাছ থেকে যথাসম্ভব দূরে বসেছি। আমাদের মাঝখানে টেবিল, রিভলভারগুলো আমার হাতের কাছে। মন্টগোমেরি এখানে উপস্থিত নেই। এমন একটা ছোট্ট ঘরে ওদের দুজনের সঙ্গে একত্রে থাকার কোনো ইচ্ছেও আমার ছিল না। তাহলে আপনি স্বীকার করে নিচ্ছেন, আপনি যাকে ব্যবচ্ছিন্ন মানুষ বলে ধরে নিয়েছিলেন, আসলে সেটা ওই পুমাটা, তাই তো? মোরো জিজ্ঞেস করলেন। ব্যাপারটার অমানবিকতার সম্পর্কে আমাকে আশ্বস্ত করার জন্যে উনি ইতিমধ্যেই ভেতরের ঘরের ওই বিভীষিকাটা আমাকে দেখিয়ে এনেছিলেন। সেই পুমাটাই বটে, এখনও জীবিত, কিন্তু কি ক্ষতবিক্ষত আর বিকৃত। প্রার্থনা করি এমন জীবিত প্রাণী আমাকে যেন আর কোনোদিনও দেখতে না হয়। এমন নীচ, জঘন্য। ওসব কথা থাক, মোরো বললেন। ওসব ছেলে মানুষই ভয়ের কথা আমাকে অন্তত বলবেন না। মন্টগোমেরিও প্রথম দিকে ওসব বলতো। আপনি স্বীকার করছেন ওটা পুমা। তাহলে এবারে আমি শারীরবৃত্ত সম্পর্কে আপনাকে একটা বক্তৃতা দেব। আপনি ততক্ষণ চুপ করে বসে শুনুন।
একঘেয়ে ক্লান্তিকর সুরে বলতে শুরু করলেও খানিকক্ষণের মধ্যেই মোড়ো সামান্য উদ্দীপ্ত হয়ে উঠলেন। নিজের কাজকর্মের কথা আমাকে সুন্দরভাবে বুঝিয়ে বললেন উনি। ওর বিশ্লেষণ বেশ সহজ আর বিশ্বাসযোগ্য। মাঝে মধ্যেই ওর কণ্ঠস্বরে ব্যঙ্গের সুর ফুটে উঠেছিল, আর আমাদের পারস্পরিক অবস্থানের কথা ভেবে আমি লজ্জায় লাল হয়ে উঠেছিলাম। যে প্রাণীগুলোকে আমি এখানে দেখেছি তারা মানুষ নয়, কোনোদিনও তারা মানুষ ছিল না। ওরা সকলেই পশু, মানুষ হয়ে ওঠা পশু। ওরা জীব ব্যবচ্ছেদের বিজয় প্রতীক। জীবন্ত প্রাণীদের নিয়ে একজন সুদক্ষ জীব ব্যবচ্ছেদী যে কত কি করতে পারে তা আপনি ভুলে যাচ্ছেন, মোড়ো বলতে লাগলেন। আমি যা করেছি তা আমার আগে কেউ করেনি কেন ভেবে আমি নিজেই অবাক হয়ে যাই। ছোটোখাটো প্রচেষ্টা অবশ্যই হয়েছে, যেমন অঙ্গচ্ছেদ, জীব কেটে নেওয়া, সামান্য কাঁটাছেঁড়া ইত্যাদি ইত্যাদি। আপনি নিশ্চয়ই জানেন অস্ত্রোপচার করে চোখ ট্যাড়া করে দেওয়া যায়, আবার ট্যাড়া চোখও সারানো যায়। ছোটোখাটো কাঁটাছেঁড়ার সাহায্যেও কিছু কিছু সাধারণ শারীরিক পরিবর্তন আনা যায়, যেমন ত্বকের রঙের বিকৃতি দূর করা, মানসিক আবেগের পরিমিতি আনা, চর্বি সৃষ্টিকারী গ্রন্থির ক্ষরণে পরিবর্তন আনা ইত্যাদি ইত্যাদি। এ সমস্ত কথা আপনি নিশ্চয়ই ইতিমধ্যে শুনে থাকবেন। অবশ্যই, বললাম, কিন্তু আপনার ওই কুৎসিত প্রাণীগুলো? সবই সময় মতো বলবো, মোড়ো আমার দিকে হাত নেড়ে বললেন। সবে তো বলতে শুরু করেছি। ওগুলো নেহাতি তুচ্ছ, মামুলি অদল বদলের ব্যাপার। অস্ত্রোপচারে এর চাইতেও ভালো কাজ করা যায়। অস্ত্রোপচার ভাঙে, গড়ে, পরিবর্তন আনে। আপনি হয়তো শুনে থাকবেন নাক জখম হলে এক ধরনের অতি সাধারণ অস্ত্রোপচারের সাহায্যে তাকে আবার সুন্দর করে গড়ে তোলা হয়। কপাল থেকে এক ফালি চামড়া কেটে নিয়ে নাকের জখমি জায়গায় বসিয়ে দিলে সেটা নতুন জায়গায় চমৎকারভাবে জুড়ে যায়। এ তো গেল একই প্রাণীর শরীরের একটা অংশ অন্য অংশে বসিয়ে জোড়াতালি লাগাবার প্রক্রিয়া। তেমনি একটা প্রাণীর দেহ থেকে সদ্য সংগ্রহ করা অন্য অংশ প্রাণীর দেহেও জোড়া লাগানো সম্ভব। যেমন ধরুন দাঁত। ক্ষত সারাবার জন্যে নতুন করে চামড়া এবং হাড় বসিয়ে জোড়া লাগানো হয়। অন্য কোনো প্রাণীর দেহ থেকে চামড়া বা কোনো সদ্য নিহতের দেহ থেকে সংগ্রহ করা হাড়ের টুকরো নিয়ে শল্য চিকিৎসক সেটা ক্ষতস্থানের মাঝখানে বসিয়ে দেন। আপনি হয়তো শুনে থাকবেন হান্টার সাহেব মোরগের নখর ষাঁড়ের কাঁধে তুলে দিয়েছিলেন। আলজেরিয়া জুয়াভদের গন্ডার ইঁদুরগুলোর কথাও ভেবে দেখুন। সাধারণ ইঁদুরের লেজ থেকে খানিকটা অংশ কেটে নিয়ে তা গন্ডারের নাকে জুড়ে দিয়ে ওই দানবগুলোকে তৈরি করা হয়। দানব তৈরি করা হয়? তার মানে আপনি আমাকে বলতে চাইছেন? হ্যাঁ, এখানে যে প্রাণীগুলোকে আপনি দেখছেন তারা সবাই পশু। কেটে জুড়ে তাদের নতুন আকৃতি দেয়া হয়েছে। এই বিষয়ে জীবিত প্রাণীর আকৃতি পরিবর্তনের সাধনায় আমার সমস্ত জীবন নিবেদিত। বছরের পর বছর আমি এই নিয়ে পড়াশোনা করেছি। যতই দিন কেটেছে ততই জ্ঞান অর্জন করেছি। দেখে মনে হচ্ছে আপনি ভীষণ ভয় পেয়েছেন, কিন্তু আমি আপনাকে বলছি শুনুন, এটা নতুন কিছু নয়। এটা ব্যবহারিক অঙ্গব্যবচ্ছেদ বিদ্যার একেবারে গোড়ার কথা, কিন্তু কারোরই এই ব্যাপারে হাত লাগাবার মতো দুঃসাহস হয়নি। আমি যে কোনো প্রাণীর শুধুমাত্র বাইরের চেহারারই পরিবর্তন ঘটাতে পারি তা নয়, তার শারীরবৃত্ত এবং রাসায়নিক ছন্দের মধ্যেও স্থায়ী পরিবর্তন আনা সম্ভব। টিকা এবং জীবিত বা মৃত পদার্থের সঙ্গে বীজ নিবেশনের অন্যান্য প্রক্রিয়া এরই উদাহরণ, যেগুলো নিঃসন্দেহে আপনার পরিচিত। রক্ত দেহান্তকরণের ব্যাপারটাও ঠিক এই একই রকম, এবং এটা নিয়েই আমি প্রথমে বিষয়টার উপরে কাজ করতে শুরু করি। এ সমস্ত ব্যাপারগুলো এখন অনেকেরই জানা, কিন্তু অনেকের কাছে কম জানা হলেও এ ব্যাপারে সম্ভবত অনেক ব্যাপকভাবে কাজ করেছেন মধ্যযুগের শল্যবিদরা, যারা দানব প্রদর্শনীর জন্য অস্ত্রোপচারের মাধ্যমে বামন বা বিকলাঙ্গ ভিখারি সৃষ্টি করতেন। 2-4 জন হাতুড়ে ডাক্তারের হাতের কাজে আজও এই শিল্পকলার খানিকটা সাক্ষ্য রয়ে গেছে। ভিক্টর হিউগো তার একখানা বইতে এদের কথা লিখে গেছেন। এবারে হয়তো আমার কথাগুলোর অর্থ আপনার কাছে পরিষ্কার হয়ে উঠছে। আপনি হয়তো বুঝতে পারছেন যে কোনো জীবদেহে রাসায়নিক প্রতিক্রিয়া বা ক্রমবৃদ্ধির পদ্ধতির পরিবর্তন আনার জন্যে কিংবা তার অঙ্গপ্রত্যঙ্গের জটিলতা সুষম করার জন্যে তার দেহের এক অংশের কোষকলা অন্য অংশে, এমনকি তা এক দেহ থেকে অন্য দেহ স্থাপন করা সম্ভব, এবং এর ফলে তার দেহের আভ্যন্তরীণ কাঠামোতে সত্যি এক আমূল পরিবর্তন আনা যায়, তাই নয় কি? অথচ আমার আগে কোনো আধুনিক গবেষকই বিজ্ঞানের এই অসাধারণ শাখাকে
নিজের গবেষণার চরম বিষয়বস্তু হিসেবে গ্রহণ করে সুশৃঙ্খলভাবে এগোননি। শল্য চিকিৎসার ক্ষেত্রে শেষ অবলম্বন হিসেবে কিছু কিছু কাজ অবশ্যই হয়েছে, কিন্তু এ বিষয়ে যে কটা উদাহরণের কথা আপনার মনে পড়বে তার অধিকাংশই হয়ে গেছে আকস্মিকভাবে, এবং সেগুলো করেছে কোনো অত্যাচারী, অপরাধী কিংবা ঘোড়া আর কুকুরের পালক। তার মানে নিজেদের প্রয়োজনের খাতিরে অশিক্ষিত মানুষেরাই এ সমস্ত ব্যাপার হঠাৎ করে ফেলেছে। কিন্তু বীজবারক শল্যবিদ্যা এবং জীবকোষের বৃদ্ধি সম্পর্কে সত্যিকারের বৈজ্ঞানিক জ্ঞান নিয়ে আমি প্রথম এই বিষয়টাকে নিয়ে গবেষণার কাজ শুরু করি। অবশ্যই কেউ কেউ মনে করেন আগেও লুকিয়ে চুরিয়ে এই বিষয়ে নিশ্চয়ই কিছু কিছু কাজ হয়েছে, যেমন ধরুন শ্যামদেশীয় যমজ। তাছাড়া কিছু কিছু তদন্তের ক্ষেত্রেও নিঃসন্দেহে শিল্পসম্মত অত্যাচারই ছিল এদের আসল উদ্দেশ্য, কিন্তু তদন্তকারীদের মধ্যে অন্তত কয়েকজনের নিশ্চয়ই খানিকটা বৈজ্ঞানিক অনুসন্ধিৎসা ছিল। কিন্তু এরা, আমি বললাম, এই প্রাণীগুলো যে কথা বলে। মোরো কথাটা স্বীকার করে নিয়ে আমাকে বোঝাতে শুরু করলেন যে জীব ব্যবচ্ছেদের অসীম সম্ভাবনা শুধু চেহারার রূপান্তরেই শেষ নাও হতে পারে। একটা শুয়োরকেও শিক্ষা দেওয়া যায়। দেহের চাইতে মনের কাঠামো অনেক বেশি শিথিল। ক্রমশ গড়ে ওঠার সম্মোহন বিজ্ঞানে আমরা উত্তরাধিকার সূত্রে পাওয়া বংশগত প্রবৃত্তি, অভ্যেস বা বদ্ধমূল ধারণাকেও বদলে দেবার সম্ভাবনাময় ইঙ্গিত দেখতে পাই। সত্যি কথা বলতে কি, আমরা যাকে নৈতিক শিক্ষা বলি তা আসলে স্বাভাবিক প্রকৃতির কৃত্রিম পরিবর্তন বা বিকৃতি। শিক্ষার মাধ্যমে কলহপ্রিয়তাকে, শৌর্যময় আত্মত্যাগ এবং অবদমিত কামনাকেও ধর্মীয় আবেগে রূপান্তরিত করা যায়। উনি আরও বললেন, মানুষ এবং বানরের মধ্যে সবচাইতে বড় প্রভেদ উভয়েরই ষড়যন্ত্রে। যে সমস্ত শব্দ প্রতীকের সাহায্যে মনের চিন্তাকে প্রকাশ করা যায়, তাদের মধ্যে প্রভেদ এত সূক্ষ্ম যে বানরের ষড়যন্ত্র তা উচ্চারণে অক্ষম। এই বিষয়ে আমি মোরোর সঙ্গে একমত হতে পারলাম না, কিন্তু খানিকটা অভদ্রভাবেই উনি আমার আপত্তি কানে না তুলে নিজের গবেষণার কথা বলে যেতে লাগলেন। আমি ওকে জিজ্ঞেস করলাম, মানুষের আকৃতিকেই উনি আদর্শ হিসেবে বেছে নিলেন কেন? তখন আমার মনে হয়েছিল, এখনও মনে হয়, এই বেছে নেবার পেছনে ওর নিশ্চয়ই কোনো বদ মতলব ছিল। কিন্তু উনি স্বীকার করে নিলেন নেহাত দৈবক্রমেই এটা হয়ে গেছে। বললেন, আমি ভেড়া থেকে লামা বা লামা থেকে ভেড়া তৈরি করার প্রচেষ্টা নিজেও কাজে লাগতে পারতাম, কিন্তু আমার মনে হয় মানুষের চেহারার মধ্যে এমন কিছু আছে যা অন্য কোনো প্রাণীর চেহারার চাইতে আমাদের মনের সৌন্দর্যবোধের কাছে অনেক বেশি আবেদন রাখে। তবে কিনা শুধু মানুষ তৈরির কাজেই আমি নিজেকে সীমাবদ্ধ করে রাখিনি। দু একবার মিনিটখানেক নিশ্চুপ হয়ে থাকার পর উনি ফের বলতে শুরু করলেন, এতগুলো বছর কিভাবে যে দিনগুলো কেটে গেল, অথচ আপনার প্রাণটা বাঁচাতে গিয়ে আমি পুরো একটা দিন নষ্ট করলাম। এখন আবার বোঝাতে গিয়ে একটি ঘন্টা নষ্ট করছি। কিন্তু পশুদের এত যন্ত্রণা দেবার পেছনে আপনার কী এমন যুক্তি থাকতে পারে তা আমি এখনও বুঝতে পারছি না। যদি কোনো ব্যবহারিক প্রয়োজনে লাগানো যায়, একমাত্র তবেই আমি জীব ব্যবচ্ছেদকে মেনে নিতে পারি। ঠিক কথা, কিন্তু আমি অন্য ধাতের মানুষ। আমাদের দৃষ্টিভঙ্গি আলাদা। আপনি একজন জড়বাদী। আমি মোটেই জড়বাদী নই। আমি রেগে উঠলাম। আমার চোখে, আমার দৃষ্টিতে আপনি তাই। কারণ একমাত্র এই যন্ত্রণার প্রশ্নেই আমাদের মতভেদ হচ্ছে। যন্ত্রণা দেখে বা শুনে আপনি যদি বিচলিত হন, যন্ত্রণায় আপনি যদি উতলা হয়ে ওঠেন, যন্ত্রণা নিরিখেই আপনি যদি পাপ পুণ্যের বিচার করেন, তাহলে আমি বলবো আপনিও পশু। তবে পশুর অনুভূতি শক্তির তুলনায় আপনার চিন্তা শক্তি একটু কম অস্পষ্ট। এই যন্ত্রণা, এ ধরনের বাজে তর্কে বিরক্ত হয়ে আমি কাঁধ ঝাঁকালাম। আরে এটা তো সামান্য একটা জিনিস। বিজ্ঞানের শিক্ষণীয় দিকে সত্যিকারের খোলা মন নিয়ে তাকালেই বোঝা যায় যন্ত্রণার ব্যাপারটা কত তুচ্ছ। হয়তো আমাদের এই ছোট্ট গ্রহটা ছাড়া অনন্ত চরাচরের কোথাও যন্ত্রণা বলে কোনো পদার্থের অস্তিত্বই নেই। এমনকি এই পৃথিবীতে জীবিত প্রাণীর মধ্যেই বা কতটুকু যন্ত্রণাবোধ আছে বলুন তো? কথা বলতে বলতেই পকেট থেকে ছোট্ট একটা পেন্সিল কাটা ছুরি বের করে ডক্টর মোরো কুর্সিতে এমনভাবে বসালেন যাতে আমি ওর উরুটা দেখতে পাই। তারপর ইচ্ছে মতো একটা জায়গা বেছে নিয়ে ছুরির ফলাটা পায়ে বসেই আবার তুলে নিলেন। এ ব্যাপারটা নিঃসন্দেহে আপনি আগেও দেখেছেন, কিন্তু এতে কি বোঝা গেল? পেশিতে যন্ত্রণা বোধ নেই, কারণ সেখানে তার থাকার কোনো প্রয়োজন নেই। ত্বকেও তার প্রয়োজন অতি সামান্য।
উরুর এখানে সেখানে মাত্র গুটি কয়েক জায়গা যন্ত্রণাকে অনুভব করতে পারে। যন্ত্রণাবোধ আসলে স্রেফ আমাদের সহজাত চিকিৎসক উপদেশটা, যা আমাদের সাবধান করে দেয়, উদ্দীপনা যোগায়। সমস্ত প্রাণময় পেশি বা স্নায়ুতে, এমনকি সবকটা সংজ্ঞাবহ স্নায়ুতেও যন্ত্রণার অনুভূতি নেই। চোখের স্নায়ুতে বেদনাবোধের লেশমাত্র অস্তিত্ব নেই। চোখের স্নায়ুতে আঘাত লাগলে শুধু আলোর ঝলকানি দেখতে পাওয়া যায়। যেমন শ্রবণ যন্ত্রের স্নায়ু অসুস্থ হলে আমরা কানের মধ্যে হাতুড়ি পেটার শব্দ শুনতে পাই। গাছপালার মধ্যেও ব্যথা বেদনার কোনো অনুভূতি নেই। ইতর জাতের প্রাণী, যেমন ধরুন তারা মাছ বা বাগদা চিংড়ি, এরা কোনো ব্যথা বা যন্ত্রণা অনুভব করতে পারে না। তারপর ধরুন মানুষের কথা। মানুষের বুদ্ধিমত্তা যতই বাড়বে, ততই সে আরও বুদ্ধিমানের মতো নিজের সুখ সমৃদ্ধির দিকে লক্ষ্য রাখবে। নিজেকে বিপদ থেকে মুক্ত রাখার জন্যে তখন সে আর যন্ত্রণার অঙ্কুশের ততটা প্রয়োজন অনুভব করবে না। আগে হোক বা পরে হোক, ক্রমবিকাশের পর্যায়ে অস্তিত্ব থেকে লুপ্ত হয়ে যায়নি এমন কোনো অপ্রয়োজনীয় বস্তুর কথা আমি আজ অবধি শুনিনি। প্রেন্ডিক, প্রতিটি সুস্থ মস্তিষ্ক মানুষের মতো আমিও ধর্মপ্রাণ। বিশ্বস্রষ্টার লীলা আপনার চাইতে আমি হয়তো বেশি করেই লক্ষ্য করেছি, কারণ সারাটা জীবন তার বিধানকে আমি নিজের পছন্দ মতো করে গড়ে তুলতে চেয়েছি। আর আপনি তো শুনেছি প্রজাপতি সংগ্রহ করতেন। একটা কথা বলি শুনুন, আনন্দ আর বেদনার সঙ্গে স্বর্গ বা নরকের কোনো সম্পর্ক নেই। আনন্দ আর বেদনা, ধুস! মানুষ আনন্দ আর বেদনার মধ্যে এই যে প্রভেদ সৃষ্টি করেছে, এটাই তাদের মধ্যে পশুত্বের লক্ষণ। এতেই প্রমাণ হয় পশু থেকে মানুষের উদ্ভব। বেদনা, বেদনা আর আনন্দ, যতদিন আমরা ধুলোয় লুটোপুটি খাবো, ততদিনই এরা আমাদের। দেখুন, আমার এই গবেষণা আমাকে যেদিকে নিয়ে গেছে আমি সেদিকেই গেছি। আমার মনে এক একটা প্রশ্ন জেগেছে, আমি তার জবাব পাবার এক একটা পথ খুঁজে বের করেছি। তারপর ফের একটা নতুন প্রশ্ন এসে হাজির হয়েছে। মনে হয়েছে এটা কি সম্ভব, কিংবা এটা। একজন গবেষকের কাছে এর মূল্য যে কতটা, জ্ঞান অর্জনের কী যে আবেগ তাকে পেয়ে বসে, তা আপনি কল্পনাও করতে পারবেন না। গবেষণার প্রাণীটা তখন আর প্রাণী থাকে না, হয়ে ওঠে বিষয়বস্তু। মনে পড়ে সহানুভূতির বেদনা নামে বস্তুটা আমি অনুভব করতাম আজ থেকে বহু বছর আগে। আমার কামনা, আমার একমাত্র কামনা ছিল জীবন্ত প্রাণীর মধ্যে নমনীয়তার চরম সীমা খুঁজে বের করা। কিন্তু জিনিসটা এত ঘৃণ্য। আজ অবধি এই বিষয়টার নৈতিক দিক দিয়ে আমি কখনো মাথা ঘামাইনি। প্রকৃতির পাঠ নিতে গেলে মানুষ শেষ অবধি প্রকৃতির মতোই নির্মম হয়ে ওঠে। অন্য কোনো দিকে না তাকিয়ে শুধু নিজের প্রশ্নের জবাব পেতে আমি ক্রমাগত এগিয়ে গেছি। আর তার ফসল ওই দেখুন, ওই কুটিরগুলোতে গিয়ে রয়েছে। আজ প্রায় 11 বছর হয়ে গেল আমরা এখানে এসেছি। আমি, মন্টগেমেরির 8-6 জন ক্যানাকা। দ্বীপটার সেই শান্ত সবুজ সৌন্দর্য আর চারদিকে নির্জন মহাসমুদ্রে মনে হয় যেন গতকালের কথা। মনে হয়েছিল জায়গাটা যেন আমাদের জন্যই প্রতীক্ষা করছিল এতদিন। মালপত্র নামানো হলো, বাসস্থানটাও তৈরি করা হলো। ক্যানাকারা গিরিখাটটার কাছে নিজেদের মতো করে কয়েকটা কুটির বানালো। সঙ্গে যা নিয়ে এসেছিলাম তাদের নিয়েই আমি এখানে এসে কাজে লেগে গেলাম। প্রথম দিকে কয়েকটা অপ্রীতিকর ঘটনা ঘটেছিল। একটা ভেড়া নিয়ে আমি কাজ শুরু করেছিলাম, কিন্তু 1.5 দিন কাজ করার পর হাতের ছুরি ফসকে যাওয়ায় সেটা মারা পড়ল। ফের একটা ভেড়া নিয়ে কাজ শুরু করলাম, কিন্তু সেটা যন্ত্রণা আর আতঙ্কের প্রতিমূর্তি হয়ে উঠল। ক্ষত শুকোবার জন্যে সেটাকে ব্যান্ডেজ বেঁধে রেখেছিলাম। কাজ শেষ হতে সেটাকে দেখতে শুনতে মানুষের মতোই মনে হলো, কিন্তু তার কাছে গিয়ে আমি খুশি হতে পারলাম না। জন্তুটা আমাকে মনে রেখেছিল, আমাকে দেখেই সে এত আতঙ্কিত হয়ে উঠত যে তা কল্পনাও করা যায় না। তাছাড়া ভেড়ার চাইতে বেশি বুদ্ধিশুদ্ধিও তার হলো না। ওকে যতই দেখতাম ততই বেশি কুৎসিত বলে মনে হতো। তাই শেষ অবধি ওই দানবটাকে আমি সমস্ত দুর্দশা থেকে মুক্তি দিলাম। এই সমস্ত ভীতু, শঙ্কিত, যন্ত্রণাকাতর প্রাণী, যাদের মধ্যে যন্ত্রণা সহ্য করার মতো সাহসের স্ফুলিঙ্গ নেই, তারা মানুষ হবার উপযুক্ত নয়। তারপর একটা গরিলাকে নিয়ে কাজ করলাম এবং অসীম সতর্কতায় কাজ করে একটার পর একটা বাধা পেরিয়ে আমি আমার প্রথম মানুষটিকে তৈরি করলাম। পুরো সপ্তাহটা দিনরাত খেটে আমি ওকে গড়ে তুলেছিলাম। ওর মস্তিষ্কটা সঠিকভাবে গড়ে তোলার প্রয়োজন ছিল সবচাইতে বেশি। অনেক কিছু জুড়তে হয়েছে, অনেক কিছু বদলাতে হয়েছে। কাজ শেষ হয়ে যাবার পর ও যখন সর্বাঙ্গে ব্যান্ডেজ লাগিয়ে হাত পা বাঁধা অবস্থায় অচৈতন্য হয়ে পড়ে রয়েছে,
তখন ওকে দেখে নিগ্রো জাতীয় মানুষের একটা চমৎকার উদাহরণ বলেই মনে হলো। ওর জীবন সম্পর্কে সম্পূর্ণ নিশ্চিন্ত হবার পর নিজের ঘরে ফিরে এসে দেখি মন্টগোমেরির অবস্থা অনেকটাই আপনার মতো। জিপটার মানুষ হয়ে ওঠার সময়কার কিছু কান্না সে শুনতে পেয়েছিল, যে ধরনের কান্না আপনাকেও বিচলিত করে তুলেছিল। আসলে প্রথমটাতে মন্টগোমেরিকেও আমি বিশ্বাস করে সব কথা খুলে বলিনি। ক্যানাকারাও ব্যাপারটার খানিকটা বুঝতে পেরে গিয়েছিল। আমাকে দেখলেই ওরা ভয়ে বিহ্বল হয়ে উঠত। মন্টগোমেরিকে কোনো রকমে বুঝিয়ে সুঝিয়ে নিজের দলে পেলাম, কিন্তু আমাদের দুজনের পক্ষেও ক্যানাকাদের আটকানো শক্ত কাজ হয়ে উঠল। শেষ পর্যন্ত ওরা চলেই গেল। অতএব আমরাও ইয়টটাকে হারালাম। গরিলাটাকে শিখিয়ে পড়িয়ে নেবার কাজে আমি অনেকগুলো দিন ব্যয় করেছি। মোট 3-4 মাস ওকে আমি কাছে রেখেছিলাম। ওকে আমি ইংরেজি ভাষায় প্রাথমিক জ্ঞানটা দিয়েছিলাম, গুনতে শিখিয়েছিলাম, এমনকি বর্ণমালা পড়তেও শিখিয়েছিলাম। কিন্তু ও বড্ড ধীরে ধীরে এগোচ্ছিল। যদিও নির্বোধদের মধ্যে ওর চাইতে ধীরজ মানুষও আমি দেখেছি। মানসিক দিক থেকেও একেবারে নতুন করে জীবন শুরু করেছিল। অতীত জীবনের কোনো স্মৃতি ওর মনে অবশিষ্ট ছিল না। ক্ষতস্থানগুলো শুকিয়ে যাবার পরে ওর মধ্যে কিছুই জ্বালা যন্ত্রণা আর খানিকটা আড়ষ্টতা ছাড়া অন্য কোনো অসুবিধা রইল না। তখনও একটু একটু কথাবার্তাও বলতে পারে। তাই আমি ওকে নিয়ে গিয়ে ক্যানাকাদের সঙ্গে আলাপ করিয়ে দিলাম। যে কোনো কারণেই হোক ক্যানাকারা প্রথম দিকে ওকে ভীষণ ভয় পেত। এতে আমি খানিকটা অপমানিত বোধ করেছিলাম, কারণ ও ছিল আমার গর্বের জিনিস। কিন্তু ওর হাবভাব এত নিরীহ আর গোবেচারা ধরনের ছিল যে কিছুদিন পরে তারাই ওকে মেনে নিল আর ওর শিক্ষার ভারও নিজেদের হাতে তুলে নিল। এবারে কিন্তু ও খুব তাড়াতাড়ি শিখে নিতে লাগলো। ভীষণ অনুকরণ করতে পারত আর পরিবেশের সঙ্গে চমৎকার মানিয়েও নিতে পারত। নিজের জন্য ও এমন একটা কুটির গড়ে নিল যেটা আমার কাছে ক্যানাকাদের ঝুপড়িগুলো চাইতেও সুন্দর মনে হয়েছিল। ওদের মধ্যে একজন ছিল খানিকটা মিশনারিদের মতো। সেই ওকে পড়তে শেখালো, কিংবা বলা যায় বর্ণগুলোকে চিনতে শেখালো। নৈতিকতা সম্পর্কে খানিকটা প্রাথমিক জ্ঞানও সে ওকে দিয়েছিল। কিন্তু আমার মনে হতে লাগলো জন্তুটার অভ্যেসগুলো ঠিক আশানুরূপ নয়। কয়েকটা দিন কাজ থেকে ছুটি নিয়ে ভাবছিলাম পুরো ঘটনাটা লিখে ইংল্যান্ডে পাঠিয়ে দিই, ওখানকার শারীরতত্ত্ববিদরা জেগে উঠুক। কিন্তু একদিন দেখি প্রাণীটা একটা গাছে উবু হয়ে বসে কিচিরমিচির করে দুজন ক্যানাকাকে যেন কি বলছে। তারা ওকে খ্যাপাচ্ছিল। আমি ওকে কষে ধমক লাগালাম। ওর মধ্যে লজ্জার অনুভূতি জাগিয়ে তুললাম। ওকে বললাম যে মানুষ কখনো এমন করে না। তারপর ফিরে এসে ঠিক করলাম আরও উন্নত শ্রেণীর প্রাণী সৃষ্টি করে তবেই আমি আমার কাজের কথা ইংল্যান্ডে জানাবো। এখন আমার কাজ ক্রমশই ভালো হচ্ছে, কিন্তু কেন জানি না কিছুদিন কাটার পর প্রাণীগুলো আবার তাদের পুরনো পর্যায়ে ফিরে যাচ্ছে। দিনের পর দিন একটু একটু করে তাদের মধ্যে আবার পশুত্ব জেগে উঠছে। তবে আমি আরও উন্নত মানুষ সৃষ্টি করতে চাই। আমার এই ত্রুটিকে আমি জয় করবই। এই পুমাটা কিন্তু এই হচ্ছে আমার কাহিনী। ক্যানাকা ছেলেগুলো সবাই এখন মৃত। একজন লঞ্চ থেকে জলে পড়ে মারা যায়, একজন মারা যায় গোড়ালির ক্ষতে। ক্ষতটাকে সে যে করেই হোক কোনো লতাপাতার রস লাগিয়ে বিষাক্ত করে ফেলেছিল। 3 জন ইয়টটাতে চেপে পালিয়ে যায় আমার মনে হয়, এবং আমি আশা করি তারা ডুবেই মারা গেছে। অন্যজন খুন হয়, তবে তার অভাব আমি পুষিয়ে নিয়েছি। প্রথমটাতে মন্টগোমেরিও আপনার মতো ভয় পেয়ে গিয়েছিল। তারপর অন্য ক্যানাকাটার কি হয়েছিল? আমি তীক্ষ্ণ সুরে প্রশ্ন করলাম। কি করে সে খুন হলো? আসলে বেশ কয়েকটা মানুষ তৈরি করার পর আমি একটা জীব সৃষ্টি করেছিলাম। ডক্টর মোরো ইতস্তত করতে লাগলেন। তারপর সে খুন হয়ে যায়। বুঝলাম না, আপনি কি বলতে চাইছেন? যে হ্যাঁ, সেই জীবটাই ক্যানাকাটাকে খুন করেছিল। তাকে মেরে ফেলার আগে অবধি সে যাকে পেয়েছে তাকেই মেরেছে। কাজ শেষ করার আগেই সেটা দৈবক্রমে ছাড়া পেয়ে পালিয়ে যায়। তার তখনও ছাড়া পাবার কথা ছিল না। স্রেফ পরীক্ষামূলকভাবেই তাকে তৈরি করা হচ্ছিল। ছাড়া পাবার সময় তার অঙ্গপ্রত্যঙ্গ বলতে কিছু ছিল না। মুখটা যন্ত্রণায় বিভৎস, সরীসৃপের মতো মাটিতে শরীরটাকে দুমড়ে মুচড়ে এগুতো। এদিকে দেখে প্রচণ্ড শক্তি। বেশ কয়েকটা দিন সে জঙ্গলে গা ঢাকা দিয়েছিল। তখন যাকে পেয়েছে তারই অনিষ্ট করেছে। তারপর আমাদের তাড়া খেয়ে সে দ্বীপের উত্তর দিকে পালিয়ে যায়। আমরা তখন দুভাগে বিভক্ত হয়ে জাল গুটিয়ে আনতে থাকি। ক্যানাকাটার হাতে একটা রাইফেল ছিল। তার দেহটা যখন আবিষ্কার করা হয় তখন দেখা গেল রাইফেলের নলটা দুমড়ে গেছে। দাঁত দিয়ে কামড়ে সেটাকে প্রায় ফুটো করে ফেলা হয়েছে।
শেষ অবধি মন্টগোমেরি গুলি করে জীবটাকে মেরে ফেলে। সেই থেকে সামান্য কয়েকটা ব্যতিক্রম ছাড়া আমি মানুষের আদলেই জীব গড়ে তুলছি। মোরও চুপ করলেন। আমিও চুপচাপ বসে ওর মুখটা লক্ষ্য করতে লাগলাম। ইংল্যান্ডে থাকাকালীন 9টা বছরকে ধরলে সব মিলিয়ে মোট 20 বছর হলো আমি এই গবেষণার কাজ করে চলেছি। কিন্তু আজও প্রতিটা ক্ষেত্রেই এমন কিছু থেকে যাচ্ছে যা আমার পরাজয়, আমার অসন্তুষ্টির কারণ। কখনো কখনো কাজের ক্ষেত্রে আমি নিজের ক্ষমতার সীমাকে অতিক্রম করে যাই, কখনো আবার সেখানে গিয়ে পৌঁছতেও পারি না। কিন্তু কোনো সময় আমার স্বপ্নের সৃষ্টিকে সম্পূর্ণ মন মতো গড়ে তুলতে পারি না। এখন আমি প্রায় অনায়াসেই মানুষের রূপ ফুটিয়ে তুলতে পারি, শুধু একটু মুশকিল হয় হাত আর থাবা নিয়ে। কিন্তু আমার সবচাইতে বড় সমস্যা ওদের মস্তিষ্ক। অতি সাবধানে সেখানে সংযোজন বা পরিবর্তনের কাজ করতে হয়। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় ওদের বুদ্ধিবৃত্তি ভীষণ কম, কিন্তু আমি কিছুতেই বুঝে উঠতে পারি না ঠিক কোন জায়গাটা ওদের আবেগের আশ্রয়স্থল, তাই সেখানে আমি হাত ছোঁয়াতে পারি না। আমি আজও জানি না কোথায় লুকিয়ে থাকে ওদের সেই সমস্ত সহজাত প্রবৃত্তি, বাসনা বা লিপ্সা, যা মনুষ্যত্বের পক্ষে ক্ষতিকর। বুঝি না কোথায় সেই আশ্চর্য গুপ্ত আধার যা আচমকা ফেটে গিয়ে জীবের সমস্ত অস্তিত্বকে ডুবিয়ে দেয় ক্রোধ, ঘৃণা আর আতঙ্কের জোয়ারে। খেয়াল করে দেখার পর আমার এই প্রাণীগুলোকে আপনার অদ্ভুত আর অপার্থিব বলে মনে হয়েছে, অথচ ওদের তৈরি করার পরেই আমার কিন্তু মনে হয়েছে ওদের দেখতে নিঃসন্দেহে মানুষের মতো। পরে লক্ষ্য করতে করতে আমার ধারণাটা ফিকে হয়ে গেছে। আমি দেখেছি একটা একটা করে ওদের মধ্যে পশুত্বের লক্ষণগুলো ফুটে উঠছে। কিন্তু এ ত্রুটিকে আমি জয় করবই। যতবার আমি একটা জীবন্ত প্রাণীকে যন্ত্রণার আগুনে দগ্ধে তুলি, ততবারই আমি বলি, এবারে আমি জন্তুটার ভেতরকার সমস্ত পশুত্বকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে ফেলব। এবারে আমি একটা বিচার বুদ্ধিসম্পন্ন নতুন প্রাণী সৃষ্টি করব। হয়তো আরও 10টা বছর সময় লাগবে, কিন্তু শত হলেও 10টা বছর আর কতটুকু সময়? মানুষের সৃষ্টি হতে তো কত লক্ষ বছর সময় লেগেছে। মোরর মুখে চিন্তার ছায়া ঘনালো। আমি দ্রুত নিখুঁত হবার পথে এগিয়ে চলেছি। আমার এই পুমাটা। কিছুক্ষণ নীরবতার পর উনি ফের বললেন, কিন্তু ওরা আবার পশু হয়ে যায়। আমার কাছ থেকে চলে যাবার পরেই ওদের ভেতরকার পশুটা আবার একটু একটু করে গুড়ি মেরে ফিরে আসতে শুরু করে। তখন আপনি ওদের ওই গুহাগুলোতে নিয়ে যান। ওরাই চলে যায়। যখনই ওদের মধ্যে পশুত্বের উপস্থিতি বুঝতে পারি, আমি ওদের দূর করে তাড়িয়ে দিই। আমাকে আর এই বাড়িটাকে ওরা ভীষণ ভয় পায়। ওই কুটিরগুলোতে মনুষ্যত্বের কিছু হাস্যকর অনুকরণ রয়ে গেছে। মন্টগোমেরি সব জানে। সে ওদের ব্যাপারে হস্তক্ষেপ করে। সে ওদের মধ্যে 2-1জনকে শিক্ষা দিয়ে আমাদের কাজেও লাগিয়ে দিয়েছে। বললে মন্টগোমেরি লজ্জা পায়, কিন্তু আমার বিশ্বাস ওদের মধ্যে কয়েকটা পশুকে সে খানিকটা পছন্দও করে। কিন্তু সেটা তার ব্যাপার, আমার নয়। ওরা আমাকে শুধু বিফলতার অনুভূতিতে ভরিয়ে তোলে। ওদের ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই। আমার ধারণা ওরা এখনও সেই মিশনারি কেনাকাটার নির্দেশিত পথেই জীবন কাটায়। ওদের মধ্যে আইন বলে একটা বস্তু আছে, তার উদ্দেশ্যে ওরা প্রার্থনা গান গায়। ওরা নিজেরাই নিজেদের বাসস্থান তৈরি করে, ফলমূল সংগ্রহ করে, এমনকি বিয়েও করে। কিন্তু এসবের ভেতর দিয়েও আমি ওদের আত্মাটাকে দেখতে পাই। সেখানে পশুর আত্মা ছাড়া আর কিছু নেই। ওদের মধ্যে উন্নতি করারও একটা প্রচেষ্টা আছে, কিন্তু তা যেন আমাকে বিদ্রূপ করে। তবে ওই পুমাটার উপরে আমার খানিকটা ভরসা আছে। ওর মাথা আর মস্তিষ্ক নিয়ে আমি কঠিন পরিশ্রম করেছি। তাহলে এখন আপনার কি মনে হচ্ছে বলুন? বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর মোড়ো উঠে দাঁড়ালেন। এখনও কি আমার সম্পর্কে আপনার ভয় আছে? আমি ওর দিকে তাকালাম, কিন্তু ওর ফ্যাকাশে মুখ, শুভ্র চুল আর শান্ত চোখ দুটি ছাড়া আর কিছুই দেখতে পেলাম না। প্রশান্ত মুখে প্রায় সৌন্দর্যের ছোঁয়া লাগা নিবিড় গাম্ভীর্য আর বলিষ্ঠ আঙ্গিক গড়ন না থাকলে ওর আর 5টা সুখী বৃদ্ধের সমগোত্র বলে চালিয়ে দেওয়া যেত ওকে। কিন্তু তারপরে আমি শিউরে উঠলাম। ওর দ্বিতীয় প্রশ্নের জবাব হিসেবে রিভলভার দুটো তুলে দিলাম ওর হাত দুটিতে। ও দুটো আপনার কাছেই রেখে দিন। মোড়ো হাই তুলে উঠে দাঁড়ালেন। তারপর আমার দিকে এক পলক তাকিয়ে থেকে মৃদু হেসে বললেন, আপনি দুটো ঘটনাবহুল দিন কাটালেন। আমি বলি কি, আপনি খানিকটা ঘুমিয়ে নিন। এখন তো সব কিছুই পরিষ্কার হয়ে গেল। আচ্ছা, শুভরাত্রি। মুহূর্তকাল কি যেন চিন্তা করে উনি ভেতরের দরজাটা দিয়ে চলে গেলেন। সঙ্গে সঙ্গে আমিও বাইরের দরজায় চাবি লাগিয়ে ফের বসে পড়লাম।
অন্ধকার জানলাটা যেন আমার দিকে তাকিয়ে রয়েছে। অবশেষে বাতিটা নিভিয়ে আমি দড়ির দোলনাটাতে উঠে শুয়ে পড়লাম এবং ঘুমিয়ে পড়লাম খুব তাড়াতাড়ি।